তো আগের ভিডিওতে আমরা কী করেছি, রেজিস্ট্যান্স বা রেজিস্টার সম্বন্ধে আমরা পড়েছি। রেজিস্টারটা কী জিনিস? রেজিস্টার হচ্ছে যে রেজিস্ট্যান্স প্রপার্টিকে শো করে সেটাকে আমরা কি বলছি, রেজিস্টার। একই রকম এখন নেক্সট যে মেটেরিয়ালটা নিয়ে আমরা পড়বো বা যে এলিমেন্টটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কি না, ইন্ডাকট্যান্স বা ইন্ডাক্টার। মানে যে হচ্ছে ইন্ডাকট্যান্স প্রপার্টি শো করে তাকে আমরা কি বলবো, ইন্ডাকট্যান্স। এরপরে আরেকটা আমরা প্রপার্টি নিয়ে পড়বো সেটা হচ্ছে কি, ক্যাপাসিট্যান্স। বোঝা গেছে? এখন আপাতত পড়বো আমরা কি, ইন্ডাকট্যান্স। কিন্তু রেজিস্ট্যান্সে যেভাবে আমরা থরলি পড়েছি, অনেক ডেপথে পড়েছি, ইন্ডাকট্যান্সটা সেইভাবে আপাতত পড়বো না, কারণ পরবর্তী ক্ষেত্রে ইন্ডাকট্যান্স নিয়ে আমাদের অনেক ডিসকাশান করা হবে এই সাবজেক্টে, অন্য সাবজেক্টে, যেটা ধীরে ধীরে আমাদের পড়াটাই অনেক সুবিধার। কিন্তু এখন যদি আমি পুরো ইন্ডাকট্যান্সটাকে একটা ইনিশিয়াল কন্ডিশনে পড়াতে যাই, তাহলে কী হবে, পুরো জিনিসটা কনসেপ্টটা মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, অথবা মনে হবে যে ইলেকট্রিক্যাল খুবই কঠিন জিনিস। বোঝা গেছে? তো আমরা আজকে বেসিক ইন্ট্রোডাকশান করব ইন্ডাকট্যান্সের উপরে, পরবর্তী ক্ষেত্রে আমরা এর ডেপথে ঢুকবো অন্যান্য ভিডিওতে। তার জন্য কী করতে হবে, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে সিস্টেমেটিক অর্ডারে, র্যান্ডাম দেখলে কোনো লাভ হবে না। তো ইন্ডাকট্যান্স সেক্ষেত্রে কী হয় না, এটা একটা ইন্ডাক্টার কি একটা টু টার্মিনাল স্টোরেজ এলিমেন্ট। রেজিস্ট্যান্স যেমন পড়েছিলাম, রেজিস্ট্যান্সটা কী জিনিস? রেজিস্ট্যান্স হচ্ছে একটা আমার এনার্জি ডিসিপিটিং এলিমেন্ট। মানে কি, ইলেকট্রনগুলো যে ফ্লো হচ্ছিল ওদের মধ্যে ধাক্কাধাক্কি খাচ্ছিল, মানে এর মধ্যে কী হচ্ছে, যে এনার্জিটা আমার ফ্লো হয়ে মাথা থেকে ও মাথা যাওয়া উচিত সেটা না গিয়ে এনার্জি অপচয় হচ্ছিল। তাহলে রেজিস্ট্যান্স কী করে বা রেজিস্টার কী করে, এনার্জিকে ওয়েস্ট করে বা ডিসিপিটেট করে। আর ইন্ডাক্টার কী করে, এনার্জিকে স্টোর করে। ক্যাপাসিটার আর ইন্ডাক্টার দুজনে কী করে, এনার্জিকে স্টোর করে। এই বেসিক যে টার্মিনোলজিগুলো, এইগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হওয়া দরকার। বোঝা গেছে? নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে খুব প্রবলেম হবে। তো ইন্ডাক্টার কী করে, স্টোর করে। তাহলে এটা ইটি যে টু টার্মিনাল স্টোরেজ এলিমেন্ট, টু টার্মিনাল মানে কি, দুটো টার্মিনাল থাকবে আমার। যেমন রেজিস্ট্যান্সে দুটো টার্মিনাল থাকে, ছবি এঁকেছিলাম। টু টার্মিনাল স্টোরেজ এলিমেন্ট ইন হুইচ এনার্জি ইজ স্টোরড ইন ম্যাগনেটিক ফিল্ড। বোঝা গেছে? এখানে খুব ভালো করে একটা টার্ম নজর করতে হবে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এনার্জিটা স্টোর হয় ঠিকই, কিন্তু কোথায় স্টোর হয় না, ম্যাগনেটিক ফিল্ডে। এমনি তো ওখানে গামলা রাখা নেই যে ওখানে জল ঢেলে রেখে দেবো আমি। বোঝা গেছে? একটা ম্যাগনেটিক ফিল্ডে এনার্জিটা স্টোর হতে হবে। কোথায় স্টোর হবে? তার জন্য আমাকে তো একটা স্ট্রাকচার বানিয়ে দিতে হবে, সেটা হচ্ছে কি, ম্যাগনেটিক ফিল্ড। মানে অ্যাজ এ ফ্লাক্স হিসাবে ওখানে এনার্জিটা স্টোর হয়। বোঝা গেছে কি বলছি কথাটা? এবার যদি না বোঝা যায়, পরবর্তী ক্ষেত্রে আরও যখন আমরা ফ্লাক্স নিয়ে ডিসকাশান করব, ম্যাগনেটিক ফিল্ড নিয়ে যখন পড়াশোনা করব, তখন এটা আরও পরিষ্কার হয়ে যাবে। বোঝা গেছে কি বলছি কথাটা? এবার হচ্ছে এ কী করে না, আমার এনার্জিটাকে স্টোর করে অ্যাজ এ ম্যাগনেটিক ফিল্ড মানে ওখানে ফ্লাক্স তৈরি হয়। তো ফ্লাক্স তৈরি করতে গেলে কী হয়, কারেন্ট ফ্লো হলে একটা তারের কয়েলের ভিতরে, যদি আমার এটা কয়েল হয় একটা, এখানে যদি আমার কারেন্ট ফ্লো হয়, এটা আমরা এইচএসের সময় পড়েছি, এখানে যদি কারেন্ট ফ্লো হয়, এখানে কী হয়, ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক অথবা ইলেকট্রিক ফ্লাক্স তৈরি হয়। তো অ্যাজ এ ফ্লাক্স হিসাবে বা অ্যাজ এ ম্যাগনেটিক এনার্জি হিসাবে ইন্ডাক্টার কী করে, আমার স্টোর করে রাখে, এনার্জিটাকে স্টোর করে রাখে। এটা হচ্ছে একদম সহজ বাংলা ভাষায় যেটা আমরা বুঝি ইন্ডাক্টার সম্বন্ধে। বোঝা গেছে? এবার ইন্ডাক্টারের কাজটা কী, এবার হচ্ছে ইন্ডাক্টারের কাজটা কি, আমার কি করছে, ও তো স্টোর করে নিচ্ছে বুঝলাম। এবার আমার সার্কিটে কি করে, সার্কিটের বিহেভিয়ারটা কি? যেমন রেজিস্ট্যান্সের বিহেভিয়ার কি, ও কিন্তু কারেন্ট ফ্লোতে বাধা দেয়। জল ফ্লো হবে, ও বলছে না আমি ফ্লোতে দেবো না। বোঝা গেল কথা কি? জল ফ্লো হবে, ও বলছে আমি ফ্লো হতে দেবো না। এবার যদি আমি এটাকে ভালো করে বলি, রেজিস্ট্যান্স কী করছিল অ্যাকচুয়ালি, যদি এটা পাইপ হয়, এটা পাইপ, এটা যদি পাইপ হয়, এখানে জলটা সুন্দরভাবে পরিষ্কারভাবে ফ্লো হচ্ছিল, ও বলছে না আমি এখানে রেজিস্ট্যান্স বাড়িয়ে দেবো, নাকি এখানটা মাঝখানে যদি সরু করে দিই, এখানটাকে যদি এভাবে সরু করে দিই, তাহলে এখানে কী হলো, পাতটা ছোটো হয়ে গেল, একটুখানি ছোটো হয়ে গেল, তাহলে এখানে কী হলো, জলটা ভালো করে ফ্লো হতে পারবে না। মানে জলটার পাথ রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়ে গেল। বোঝা গেছে? তা রেজিস্ট্যান্স কী করছিল, কারেন্টটাকে ফ্লো হতে বাধা দিচ্ছিল। তা ইন্ডাক্টার কী করছে, ও তো স্টোর করছে, বুঝলাম সবই, কিন্তু অ্যাকচুয়ালি সার্কিটের বিহেভিয়ারটা কি, এর রেজিস্ট্যান্সের যেমন ফ্লো হতে বাধা দেওয়া, ইন্ডাক্টারে কি, ইন্ডাক্টার কি করে, রেট অফ চেঞ্জ যে কারেন্টটা হচ্ছে, মানে কারেন্টটা যে চেঞ্জ হচ্ছে, যদি একটা কারেন্ট এখন স্টেডি, আমি এখন নর্মাল সোজা হাঁটছি সেটা নিয়ে, বা কারেন্ট একটা স্টেডি ফ্লো হচ্ছে, তাতে তার ইন্ডাক্টারে কোনো সমস্যা নেই।
কিন্তু যখনই কারেন্টের ফ্লোটা চেঞ্জ হবে, মানে বাড়ছে বা কমছে, চেঞ্জ হবে এনিথিং, স্যার পজিটিভের দিকে হতে পারে, নেগেটিভের দিকে হতে পারে, ওই চেঞ্জটাকে অপোজ করার চেষ্টা করে ইন্ডাক্টর। কী করে? চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করে। তা কী করে করবে? রেজিস্ট্যান্সটাকে, রেজিস্ট্যান্সে আসি, দুটোকে কম্পেয়ার করছি বারবার, মাথায় রাখতে হবে, দুটোকে বারবার কম্পেয়ার করছি। রেজিস্ট্যান্স কী করছিল? এ কী করছিল? আমার কারেন্ট, এক মিনিট, অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট। আর ইন্ডাক্টর কি করছে? এটা জলের মাধ্যমে করছে। এর সিম্বল হচ্ছে আমার এটা রেজিস্ট্যান্স, যেটাকে আমরা কি আর দিয়ে লিখি, আর ইন্ডাক্টরকে আমরা কি দিয়ে লিখি? এল দিয়ে ডিফাইন করি। কি সিম্বল? কি এল দিয়ে ডিফাইন করি। এ কি করে? অপোজেস দ্য চেঞ্জ অফ কারেন্ট। ইন্ডাক্টর কি করে? চেঞ্জ অফ কারেন্ট। আর রেজিস্ট্যান্স কি করে? না ফ্লো অফ কারেন্ট। দুজনেই অপোজ করছে কারেন্টকে, কিন্তু দুভাবে অপোজ করছে। একজন পুরো ফ্লোটাকেই বাধা দিচ্ছে, আর একজন কি করছে? ফ্লোটা যখন চেঞ্জ হচ্ছে তখন বাধা দিচ্ছে। বোঝা গেছে কি বলছি কথাটা? আমি এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ফ্লো অফ কারেন্ট বাধা দেয়, এ কী করে? চেঞ্জ অফ কারেন্ট বাধা দেয়। তো রেজিস্ট্যান্স কীভাবে বাধা দিচ্ছে? রেজিস্ট্যান্স বাধা দিচ্ছে না ওর ইলেকট্রনের যে প্রপার্টিটা আছে, ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন বেশি কম, লেন্থ বেশি লেন্থ কম, টেম্পারেচার বেশি টেম্পারেচার কম, আগের দিন যেগুলো ডিসকাশন করেছে আগের ভিডিওতে, সেগুলোর মাধ্যমেও কী করছে? ফ্লো অফ কারেন্টটাকে অপোজ করছে। এবার ইন্ডাক্টর কী করছে? ইন্ডাক্টর করছে কি? আমার চেঞ্জ অফ কারেন্টটাকে অপোজ করছে। তা যখন কারেন্টটা চেঞ্জ হচ্ছে তখন কারেন্টটাকে ফ্লো কম করানোর চেষ্টা করছে, সোজা বাংলায়। বোঝা গেছে? তাই কারেন্ট ফ্লো করতে গেলে কী করতে হবে? ভোল্টেজ কমাতে হবে। তাহলে এর অ্যাক্রসে যদি রেজিস্ট্যান্স আমার সেম থাকে, তাহলে কী করতে হবে আমাকে? এর অ্যাক্রসে পোটেনশিয়ালটা যদি কমিয়ে দিই, মানে ফোর্সটা যদি কমিয়ে দিই, তাহলে কী হবে? কারেন্টটা কমে যাবে। সিম্পল ব্যাপার। তাহলে আমি যে সাপ্লাইটা দিচ্ছি, এখানে যদি প্লাস মাইনাস আমি সাপ্লাই দিই, আমি সাপ্লাইটা তো কমাচ্ছি না। তাহলে ও কী করবে? তাহলে ও কী করবে? এই সাপ্লাইটা ঠিক অপোজিটে যদি এখানে প্লাস আর এখানে মাইনাস হয়, এ কী করবে? এখানে মাইনাস, এখানে প্লাস, একটা অপোজিটে একটা ভোল্টেজ তৈরি করবে, যেটাকে আমরা কি ভিএল দিয়ে ডিফাইন করব। ইন্ডাক্টার ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টার একটা অপোজিট ভোল্টেজ তৈরি করবে, যেটা কি করবে? অ্যাকচুয়াল ভোল্টেজটাকে কমিয়ে দেবে, মানে এফেক্টিভ ভোল্টেজটা আমার কমে যাবে। তাহলে কী হবে? কারেন্ট ফ্লোটা আমার অটোমেটিক কমে যাবে। বোঝা গেছে কি বলছি কথাটা আমি? তাহলে এই যে ভোল্টেজটাও কমাচ্ছে অপোজিট ভোল্টেজ তৈরি করে, সেটা কি করছে? চেঞ্জ অফ কারেন্টটাকে বাধা দিচ্ছে। মানে যখনই কারেন্ট চেঞ্জ হবে তখনই ও অপোজিট ভোল্টেজ তৈরি করবে। তাহলে ইন্ডাক্ট্যান্স হচ্ছে এমন একটা প্রপার্টি অফ এ সাবস্ট্যান্স যে কী করে? চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করে বাই ইন্ট্রোডিউসিং এ ভোল্টেজ অ্যাক্রস ইট। বোঝা গেছে কি বললাম কথাটা? না, ইন্ডাক্ট্যান্স ইজ এ প্রপার্টি অফ এ মেটেরিয়াল which opposes the change of current through it by introducing a voltage across it. তো যে ভোল্টেজটা কি হবে না, সেই ভোল্টেজটা কি হবে? ইজ প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। মানে কারেন্টটা যত বেশি চেঞ্জ হবে, রেট অফ চেঞ্জ, তাহলে তার কি হবে? ভোল্টেজটাও তত বেশি তৈরি হবে, যাতে ও কী করে? অ্যাকচুয়াল কারেন্ট চেঞ্জটাকে বাধা দিতে পারে। তা যার ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টার ইজ প্রপোর্শনাল টু DIL DT। মানে কারেন্ট চেঞ্জ যে হচ্ছে ওর ভিতর দিয়ে, ইন্ডাক্টারের থ্রু দিয়ে কারেন্ট IL, এটা যে কারেন্টটা যে ফ্লো হচ্ছে সেটাকে আমরা যদি IL লিখি, তাহলে DIL DT, VL ইজ প্রপোর্শনাল টু DIL DT। এটাকে আমরা লিখতে পারি VL ইকুয়াল টু L DIL DT। এখানে কনস্ট্যান্টটা হচ্ছে এলটা, যেটা কি? এটা হচ্ছে ইন্ডাক্ট্যান্স। এই ইন্ডাক্ট্যান্সের ইউনিট কি না? হেনরি, যেটাকে এইচ দিয়ে ডিফাইন করা হয়। যেটাকে কি করা হয়? এইচ দিয়ে ডিফাইন করা হয়। রেজিস্ট্যান্সে কি ছিল? ওম। ইন্ডাক্ট্যান্সের ক্ষেত্রে কি? হেনরি। তাহলে আমরা কি বুঝলাম? এখনই আমি কি শিখলাম না? VL ইকুয়াল টু L
ডিআইএল ডিটি। এবার পাওয়ার ইকুয়াল টু, তাহলে পাওয়ার, যে পাওয়ারটা ওর মধ্যে স্টোর হচ্ছে, সেই পাওয়ারটা বা এনার্জিটা যে স্টোর হচ্ছে, সেই এনার্জিটা ভ্যালু বের করতে হবে। ইন্ডাক্টর কী করে এনার্জি স্টোর করে, তো সেটার জন্য কী করতে হবে, আমাকে এনার্জি বার করতে হবে, পাওয়ার বের করতে হবে। পাওয়ার ইকুয়াল টু আমরা কী জানি, ভি ইন্টু আই, এখানে ইন্ডাক্টরের ভোল্টেজ ভিএল, ইন্ডাক্টর কারেন্ট আইএল, ভিএল ইন্টু আইএল। তা সেটাকে লিখতে পারি আমি এরকম, ভিএলটাকে আমি কী লিখতে পারি, ভিএলটাকে না এল ডিআইএল ডিটি, তাহলে এল ডিআইএল ডিটি ইন্টু আইএল। বোঝা গেছে? তাহলে এনার্জি স্টোর কত হবে না, ইন্টিগ্রেশন অফ পিডিটি। আমরা পাওয়ার মানে কি বুঝি, পার সেকেন্ডে যতটা এনার্জি খরচা হয় সেটাকে আমরা পাওয়ার বলি। তাহলে সবগুলো যখন একসাথে প্রত্যেকটা সেকেন্ডকে যোগ করে 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 যাবো, তা সেটা কী হবে, পাওয়ারগুলোকে যোগ করলে কী হবে, এনার্জি পাবো। তা প্রত্যেকটা মোমেন্টে একটা একটা পাওয়ার যোগ করলে তাকে আমরা কী বলতে, ইন্টিগ্রেশন বলতে পারি। এই মাথা থেকে ও মাথা অবধি ইন্টিগ্রেশন, যতটা যোগ করেছি। তাহলে এনার্জি স্টোর ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পিডিটি। তো পাওয়ার ইকুয়াল টু আমরা কী জানি, এল ডিআইএল ডিটি ইন্টু আইএল, এটা বসাই। তাহলে এল ডিআইএল ডিটি ইন্টু আইএল, এটা ইন্টিগ্রেশন ইন্টু ডিটি, ডিটি ডিটি কাটা গেল, এখান থেকে লিখতে পারি এলটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ আইএল ডিআইএল, যেটা হচ্ছে কি এল ইন্টু আইএল, আর ডিআইএল ইন্টিগ্রেশন করলে কি হবে, আইএল স্কোয়ার বাই 2। এটাকে আমরা যদি পরিষ্কারভাবে লিখি, সেটা হচ্ছে ই ইকুয়াল টু ইএল বা এনার্জি স্টোর ইন ইন্ডাক্টার ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার, হাফ এল আই স্কোয়ার। এটা খুবই ইম্পর্ট্যান্ট ইকুয়েশান, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশান। বোঝা গেছে? এনার্জি স্টোর ইকুয়াল টু হাফ এল আইএল স্কোয়ার, হাফ এল আইএল স্কোয়ার। ক্লিয়ার? তো নেক্সট যে এলিমেন্টটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে কি, ক্যাপাসিটার। এবং যে প্রপার্টিটাও শো করে সেটা কী বলবো আমরা, ক্যাপাসিট্যান্স। সেই প্রপার্টিকে কী বলবো, ক্যাপাসিট্যান্স। আগে আমরা ইন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্স পড়েছি, সেরকম ক্যাপাসিট্যান্স। বোঝা গেছে? তো ক্যাপাসিটার ইট ইজ এ 2 টার্মিনাল স্টোরেজ এলিমেন্ট টু স্টোর ইলেকট্রিক চার্জেস। তো এটা একটা 2 টার্মিনাল ডিভাইস, যেমন ইন্ডাক্টার, যেমন রেজিস্টার কী করছিল, এনার্জি ডিসিপিটেট করছিল। ইন্ডাক্টার কী করছিল, এনার্জিকে স্টোর করছিল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। আর এও কী করে, এনার্জিকেই স্টোর করে, কিন্তু ইন এ ইলেকট্রিক ফিল্ড। ই স্টোর দ্য এনার্জি ইন এ ইলেকট্রিক ফিল্ড। আর এটা ইট ইজ এ 2 টার্মিনাল স্টোরেজ এলিমেন্ট টু স্টোর ইলেকট্রিক চার্জেস। এখানে কী হয়, ইলেকট্রিক চার্জগুলো স্টোর হয়, বোঝা গেছে কী বলছি? যে চার্জ সম্বন্ধে আমরা ফার্স্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি, ইলেকট্রন চার্জ এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। তার প্লাস মাইনাস যে চার্জগুলো হয় সেগুলো কী করে, ক্যাপাসিটারের মধ্যে স্টোর হয়ে থাকে। তাহলে ক্যাপাসিটার কী করে, চার্জকে স্টোর করে। বোঝা গেছে? হোয়ার 2 কন্ডাক্টিং সারফেস ইজ সেপারেটেড বাই এ ডাইইলেকট্রিক মেটেরিয়াল। তাহলে এখানে কি দুটো কন্ডাক্টিং সারফেস থাকে। যদি আমি ছবি এঁকে বোঝাই কীরকম হবে না, এরকম দুটো কন্ডাক্টিং সারফেস থাকবে। এটা একটা কন্ডাক্টিং সারফেস, ধরা যায় একটা প্লাস, নিচে একটা কন্ডাক্টিং সারফেস, এটা হচ্ছে মাইনাস। দুটো টার্মিনাল দিয়ে জয়েন থাকবে। আর এই মাঝের যে পোর্শনটা, এই মাঝের পোর্শনটা কী হবে, আমার ডাইইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে ভরা থাকবে। কি থাকবে, ডাইইলেকট্রিক মেটেরিয়াল, এক ধরনের ইনসুলেটিং মেটেরিয়াল যার মধ্যে ডাইইলেকট্রিক প্রপার্টি পাওয়া যায়। কোনটা ডাইইলেকট্রিক কোনটা কি, এগুলো যখন ফিল্ড নিয়ে আমরা পড়াশোনা করব তখন আমরা ওখানে ক্লিয়ারলি দেখবো যে ডাইইলেকট্রিক মেটেরিয়ালের প্রপার্টি কী, কেন ডাইইলেকট্রিক হিসেবে বিহেভিয়ার করে, কীভাবে ওর মধ্যে ফ্লাক্স ওর মধ্যে এফেক্ট করে, ওগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা করব। ওটা নিয়ে এখন ডিসকাশনের কোনো বিষয় নয়। তাহলে এখানে কী হয়, দুটো প্লেট থাকে দুদিকে। ক্যাপাসিটার ক্ষেত্রে কি, যে কোনো ক্যাপাসিটার ক্ষেত্রে এরকম যে চ্যাপ্টা প্লেট থাকবে না, গোলও প্লেট থাকতে পারে, রোলও থাকতে পারে, এনিথিং থাকবে। দুটো আমার যে কোনো দুটো কন্ডাক্টিং প্লেট বা কন্ডাক্টিং মিডিয়াম, একটা যদি ইনসুলেটিং মিডিয়ামের দ্বারা সেপারেটেড থাকে এবং দুটোতে অপোজিট চার্জ বা অপোজিট পোটেনশিয়াল থাকে, তখন কি হয়, ওর ইনসাইডে যে ইনসুলেটিং মেটেরিয়ালটা রয়েছে তার ডাইইলেকট্রিক প্রপার্টির জন্য ওখানে কী হয়, ইলেকট্রিক চার্জ স্টোর হয়ে থাকে। এবং এই টোটাল অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বলি, ক্যাপাসিটার। যেখানে কি হয়,
অ্যাজ এ চার্জ ইলেকট্রিক এনার্জি স্টোর হয় ইন এ ইলেকট্রিক ফিল্ড, কারণ চার্জ অ্যাজ এ চার্জ স্টোর হচ্ছে, এই জন্য কী বলা হয় এখানে এনার্জি স্টোর হয় ইন এ ইলেকট্রিক ফিল্ড। এবং এটাকে যদি আমি ম্যাথামেটিক্যালি ডিফাইন করি, না নাম্বার অফ বা ভলিউম অফ চার্জেস বা কোয়ান্টিটি অফ চার্জেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেন্সিয়াল অ্যাক্রস ইট, মানে যত ভোল্টেজ বেশি দেবো ওখানে কী হবে, বেশি পরিমাণ চার্জ স্টোর হবে। তাহলে এখানে লিখতে পারি যে চার্জ কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, মানে ভোল্টেজ তার অ্যাক্রসে যা দিচ্ছি তার সাথে ওর মধ্যে স্টোরেজ যে চার্জটা তার সাথে প্রপোর্শনাল, যেটাকে আমরা কি লিখতে পারি, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হাঁটানোর জন্য কিউ ইকুয়াল টু সিভি, কিউ ইকুয়াল টু সিভি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিউ ইকুয়াল টু সিভি। বোঝা গেছে? অনেক সময় ক্যাপাসিটারকে এভাবে লেখা থাকে সি ইকুয়াল টু কিউ বাই ভি, একই জিনিস, কিউ ইকুয়াল টু সিভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। বোঝা গেছে? ক্যাপাসিটারের আমরা যে সিম্বল ইউজ করি সেটা হচ্ছে কি, দুটো প্লেট দিয়ে এইভাবে আমরা ক্যাপাসিটার সিম্বল ইউজ করি, যেটাকে সি দিয়ে ডিফাইন করা হয়। আর এর ইউনিট কি? ইউনিট হচ্ছে ফ্যারাডে, ইউনিট হচ্ছে কি ফ্যারাড বা এফ দিয়ে ডিফাইন করি। তো ইন্ডাক্টরে কী ছিল ওম, রেজিস্টারে কী ছিল ওম, ইন্ডাক্টরে ছিল হেনরি, ক্যাপাসিটারে হচ্ছে ফ্যারাড, মনে থাকবে। এবার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কী হয়, আমার এনার্জি ডিসিপিটেড হয়, ইন্ডাক্টরে কী হয়, এনার্জি স্টোর হয় ইন এ ম্যাগনেটিক ফিল্ড, আর ক্যাপাসিটারের ক্ষেত্রে কী হয়, এনার্জি স্টোর ইন এ ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেছে? এই ডিফারেন্সগুলো আমাকে বুঝতে হবে। তো ক্যাপাসিটারের ক্ষেত্রে কী হয় না, এই প্লেটটা যত চওড়া হবে বা এরিয়াটা যত বেশি হবে তত কী হয়, আমার বেশি পরিমাণে আমি চার্জ ওর মধ্যে স্টোর করে রাখতে পারবো, বেশি পরিমাণ চার্জ স্টোর করে রাখতে পারবো। এবার যদি যত ডিস্টেন্স বেশি হবে ওই দুটোর মধ্যে, প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স, মানে এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা, তাহলে তখন কি হয়, এর মধ্যে চার্জ স্টোর করতে প্রবলেম হয়, কারণ অনেক বেশি তখন ভোল্টেজ দিতে হবে সেম কাজটা করার জন্য, তখন দুটো প্লেট অনেক দূরে চলে গেছে। বোঝা গেছে? আর এখানে যে এরিয়াটা, এটাকে কী বলছি, এরিয়া এ দিয়ে ডিফাইন করছি। তাহলে এখানে আমি ক্যাপাসিট্যান্সের আমাদের ফান্ডা থেকে আমরা লিখতে পারি ক্যাপাসিটার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া, ক্যাপাসিটার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া, অলসো দ্য ক্যাপাসিটার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, মানে ডিস্টেন্স বাড়লে ক্যাপাসিট্যান্স কমে যাবে, ডিস্টেন্স বাড়লে ক্যাপাসিট্যান্স কমে যাবে। বোঝা গেছে? তাহলে সেটাকে একসাথে যদি আমি লিখি, সি ইজ প্রপোর্শনাল টু এ বাই ডি, সি ইজ প্রপোর্শনাল টু এ বাই ডি। এবার এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমাকে হাঁটাতে হবে, তো সি ইজ ইকুয়াল টু ইপসাইলন, এটা এই সিম্বলটা হচ্ছে ইপসাইলন, মনে থাকবে, ইপসাইলন এ বাই ডি। ইলেকট্রিক্যালে বহুবার আসবে এই সিম্বলটা, তার জন্য মাথায় রাখতে হবে সি ইকুয়াল টু ইপসাইলন এ বাই ডি। এরিয়া, ডি হচ্ছে কি ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট, সি হচ্ছে ক্যাপাসিট্যান্স, আর এই ইপসাইলনটা কি পারমিটিভিটি, যেটাকে আমরা কি বলি পারমিটিভিটি। বোঝা গেছে? ইপসাইলনটা হচ্ছে পারমিটিভিটি। ইপসাইলনকে আর কীভাবে লেখা যায়, ইপসাইলন ইকুয়াল টু ইপসাইলন আর ইন্টু ইপসাইলন জিরো। এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বেশি স্টাডি করব, যেখানে হচ্ছে ইপসাইলন জিরোটা কি অ্যাবসলিউট পারমিটিভিটি, আর ইপসাইলন আরটা কি হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, অ্যাবসলিউটের রেসপেক্টে। জেনারেলি অনেক জায়গায় দেখা যাবে এই ইপসাইলনের জায়গায় ইপসাইলন জিরো লেখা থাকে, কারণ ইপসাইলন জিরোটা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি বা ফ্রি স্পেসের পারমিটিভ বা এয়ারের পারমিটিভিটি। এই ইপসাইলন জিরোর একটা ফিক্সড ভ্যালু রয়েছে, যেটা হচ্ছে কি ইপসাইলন জিরো ইকুয়াল টু 8.854 ইন্টু 10⁻⁻12, 8.854 ইন্টু 10⁻⁻12। এইটা মনে রাখতে হবে, পরবর্তী ক্ষেত্রে অনেক জায়গায় এই ডেটাটা ডাইরেক্ট চলে আসে, বা অনেক সময় এক্সামে ডাইরেক্ট জিজ্ঞাসাও করে নেয় যে ইপসাইলন জিরোর ভ্যালু কত। এখানে 10⁻⁻12 এই জায়গাটাতে অনেকের ভুল হয়, ভুলে যায় যে ওখানে কত 12 আছে না 9 আছে না 10 আছে। বোঝা গেছে? ক্যাপাসিটার কী করে না এনার্জি স্টোর করে ইন এ ইলেকট্রিক ফিল্ড। তো সার্কিটের বিহেভিয়ারটা কেমন, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কী করছে, সার্কিটের বিহেভিয়ার কী ছিল, কারেন্ট ফ্লোকে বাধা দেয়, যে কোনো কারেন্ট ফ্লোকে বাধা দেয়। ইন্ডাক্টর কী করে, কারেন্টের ফ্লো যখন চেঞ্জ হয়, কোন রেট অফ চেঞ্জ অফ, মানে যখন চেঞ্জ হচ্ছে কারেন্টের ফ্লোটা একটা স্টেজ থেকে অন্য প্লাসে যাচ্ছে মাইনাসে যাচ্ছে, সেটাকে বাধা দিচ্ছে। ক্যাপাসিটার কী করে, ক্যাপাসিটার হচ্ছে ভোল্টেজের চেঞ্জটাকে বাধা দেয়। ইন্ডাক্টর যখন কারেন্টের চেঞ্জটাকে বাধা দেয়, ক্যাপাসিটার কী করে ভোল্টেজের চেঞ্জকে বাধা দেয়। তাহলে ইট অপোজেস the change of voltage across it। বোঝা গেছে?
তাহলে এখানে যে একটা ক্যাপাসিটার থাকে, এটা একটা ক্যাপাসিটার থাকে, এই ক্যাপাসিটার কী হবে, এর অ্যাক্রসে যে ভোল্টেজ যদি আমি দিই প্লাস মাইনাস ভিসি, তাহলে এই অ্যাক্রসে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা যখন চেঞ্জ হওয়ার চেষ্টা করবে, 10 ভোল্ট ছিল 12 ভোল্ট হয়ে যাচ্ছে, 14 ভোল্ট হয়ে যাচ্ছে, যেই মুহূর্তে চেঞ্জ করার চেষ্টা করবে তো সেই মুহূর্তে কী করবে, ওই চেঞ্জটাকেও বাধা দেবে। ক্লিয়ার? এবার হচ্ছে তো চেঞ্জটাকে যখন বাধা দেয় তো এটাকে আমি কীভাবে ডিফাইন করব, না কী করে বাধা দেবে চেঞ্জটাকেও, না ওখানে একটা কারেন্ট ফ্লো করাবে। কি করবে, কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লোয়ের মাধ্যমে ও কী করবে, ভোল্টেজের চেঞ্জটাকে মিনিমাইজ করার চেষ্টা করবে। যেমন ইন্ডাক্টর কী করছিল, ও হচ্ছে আমার হচ্ছে কারেন্টের চেঞ্জটাকে বাধা দিচ্ছিল কি, ভোল্টেজ ইন্ট্রোডিউস করে এ কী করবে, কারেন্ট ইন্ট্রোডিউস করে। তাহলে এখানে যদি কোনো কারেন্ট আমার ফ্লো হয় আইসি, তাহলে আমি এই কারেন্টটা যে ইন্ট্রোডিউস হচ্ছে সেটা হচ্ছে আইসি ইজ প্রপোর্শনাল টু ডিভিসি ডিটি। আগে কি ছিল, ভিএল প্রপোর্শনাল টু ডিআইএল ডিটি, ঠিক উল্টোটা, আই জায়গায় ভি রিপ্লেস হয়ে যাচ্ছে, আইসি ইজ প্রপোর্শনাল টু ডিভিসি ডিটি। এটাকে লিখতে পারি আমি আইসি ইজ ইকুয়াল টু সি ডিভিসি ডিটি। সি হচ্ছে ক্যাপাসিট্যান্স অফ দিস মেটেরিয়াল, বোঝা গেছে, বা এলিমেন্ট। এবার এই যে এনার্জিটা স্টোর করে সেটা আমার এনার্জিটা বার করতে হবে কত হচ্ছে, যেমন ইন্ডাক্টর বের করেছিলাম, সেম মেথড, পাওয়ার ইকুয়াল টু ভিসি আইসি। তাহলে ভিসির জায়গায় আমি কি লিখবো, ভিসি ঠিক আছে, আইসি ইকুয়াল টু লিখতে পারি সি ইন্টু ডিভিসি ডিটি। তাহলে এনার্জি ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পিডিটি, তাহলে ইন্টিগ্রেশন অফ আমার কী হবে, ভিসি ইন্টু সি ডিভিসি ডিটি ইন্টু ডিটি, ডিটি ডিটি কাটা গেল, সেটা ইকুয়াল টু কী দাঁড়াবে, সিটা সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ভিসি ডি ভিসি, এটা কি লিখতে পারি সি ইন্টু ভিসি স্কোয়ার বাই 2। তাহলে এখানে এনার্জি করলে কী হলো, হাফ সি ভিসির স্কোয়ার, বোঝা গেছে। ইন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়েছিল, এটা ইসি, ইন্ডাক্টরের ক্ষেত্রে ইএল হাফ এল আই স্কোয়ার। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়, হাফ এল আই স্কোয়ার, ক্যাপাসিটারের ক্ষেত্রে কী হয়, হাফ সি ভি স্কোয়ার। কোনো প্রবলেম এটা তো থাকার বিষয় নয়, পুরোটা আমরা ক্লিয়ার করে নিলাম ক্যাপাসিটার আর ইন্ডাক্টর। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা ওম ল বা অন্যান্য আস্তে আস্তে সার্কিট থিওরির ডেপথে ঢুকবো আমরা। বেসিক জিনিসগুলো আজকে আমাদের ক্লিয়ার হলো, যে বেসিক এলিমেন্টগুলো আমাদের সবসময় আমরা নামগুলো শুনে থাকি, যেমন কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, ইন্ডাক্টর, এইগুলো সম্বন্ধে আজকে আমাদের ক্লিয়ার হলো সব জিনিস, বোঝা গেছে। এবার হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্টে আমরা, বা অ্যাকচুয়াল যেটা সার্কিট থিওরি, যেটা অ্যাপ্লিকেশান, যেটা থেকে কোশ্চেন আসবে, সেই জিনিসগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা পড়াশোনা শুরু করবো। ওকে, বাই।